এখন আমরা আলোচনা করব নৌবিমার শ্রেণী বিভাগ নিয়ে, অর্থাৎ নৌবিমা কত প্রকারের এখন আমরা সেগুলো জানার চেষ্টা করব। দেখেন, প্রথমত নৌবিমা বলা আছে যে নৌবিমা এখানে 8টা প্রকার দেখানো হয়েছে, আরো কিছু ধরনের নৌবিমা রয়েছে। তো প্রথম আমরা এখান থেকে শুরু করি। প্রথম নৌবিমা পত্রের শ্রেণী বিভাগ হচ্ছে যাত্রা নৌবিমা পত্র। যাত্রা নৌবিমা পত্র মূলত হচ্ছে যে নৌবিমা পত্রের দ্বারা জাহাজ কোন যাত্রা পথে চলাচল করবে বা নৌযান কোন যাত্রা পথে চলাচল করবে এবং সেই নির্দিষ্ট যাত্রা পথে যদি নৌযান কোনো ধরনের বিপদের সম্মুখীন হয় বা বিপদের সম্মুখীন হয়ে ক্ষতিগ্রস্ত হয় তবে কি করা হবে, তবে ক্ষতিপূরণ দেওয়া হবে। মূলত তাহলে এই ধরনের নৌবিমা পত্রে কিসের উপর বীমা করা হয়, সেটা হচ্ছে নির্দিষ্ট যাত্রাপথ। ঠিক আছে, যাত্রা নৌবিমা পত্রের মেইন থিমটাই হচ্ছে নির্দিষ্ট যাত্রাপথের জন্য নৌবিমা পত্র গ্রহণ করা হবে। ঠিক আছে, অর্থাৎ যেমন ধরেন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আসবে, এখন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যে প্রচলিত নৌ রুটটা রয়েছে সেই নৌ রুট দিয়ে বা সেই নৌপথ দিয়ে জাহাজটা আসতে পারবে। ঠিক আছে, তো মূলত এই পথ দিয়ে জাহাজ আসতে গেলে যদি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয় তাহলে সেখানে কি করবে, সেক্ষেত্রে নৌবিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। যদি জাহাজটা প্রচলিত রুট ছাড়া অন্য কোনো রুট ইউজ করে আসে, নৌ রুট ইউজ করে, এবং সেই অন্য নৌ রুটে যদি জাহাজ ক্ষতির সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদান করা হবে না। ওকে, তো তাহলে যাত্রা নৌপথে মূলত কি করা হয়, যে নৌযান কোন যাত্রা পথ দিয়ে চলাচল করবে সেই যাত্রা পথের উপর কি করা হবে, নৌবিমা করা হবে। অর্থাৎ নৌবিমাতে বলা থাকবে যে অমুক নির্দিষ্ট যাত্রা পথ দিয়ে নৌযানটি চলাচল করবে এবং কয়েকটা প্রত্যক্ষ কারণ থাকবে, অর্থাৎ কয়েকটা ঘটনা উল্লেখ করা থাকবে যে এই এই ঘটনার দ্বারা যদি ওই নির্দিষ্ট যাত্রা পথে নৌযানটি ক্ষতিগ্রস্ত হয় বা নৌযানের পণ্য ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি করা হবে, তাহলে ক্ষতিপূরণ প্রদান করা হবে। ঠিক আছে, মূলত এই যাত্রা নৌবিমা পত্র করা হয় হচ্ছে নৌযানের উপর অবস্থিত যে পণ্য দ্রব্যটা রয়েছে সেই পণ্য দ্রব্যের জন্য এই যাত্রা নৌবিমা পত্র গ্রহণ করা হয়। ওকে, তারপর হচ্ছে সময় নৌবিমা পত্র। সময় নৌবিমা পত্র কি? সময় নৌবিমা পত্র হচ্ছে সেম যাত্রা নৌবিমা পত্রের মতোই, যে নৌবিমা পত্রে মূলত নৌযান কোন সময়ে চলাচল করবে অর্থাৎ নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকতে হবে। যেমন বলা থাকতে পারে যে নৌযানটি জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে চলাচল করবে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই টাইমের মধ্যে নৌযান যে কোনো রুটে চলাচল করতে গেলে যদি ক্ষতিগ্রস্ত হয় তবে কি করা হবে, তবে নৌবিমার যে ক্ষতিপূরণের অর্থটা অর্থাৎ নৌবিমার মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা হবে জাহাজকে। ঠিক আছে, তার মানে সময় নৌবিমা পত্র কি? সময় নৌবিমা পত্র হচ্ছে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকবে, যে নৌবিমা পত্রে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকে এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জাহাজ চলাচল করতে যেয়ে ক্ষতির সম্মুখীন হয় তবে যে নৌবিমা পত্রের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা হয় সেটাকে কি বলা হয়, সেটাকে মূলত সময় নৌবিমা পত্র বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট একটা সময়, যেমন জানুয়ারি থেকে মার্চ থেকে মে, ঠিক আছে, বা জুন থেকে আগস্ট, ঠিক আছে, এরকম নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে যে এই টাইমের মধ্যে যদি ক্ষতিগ্রস্ত হয় তবেই ক্ষতিপূরণ দেওয়া হবে, অন্যথায় ক্ষতিপূরণ দেওয়া হবে না। মূলত এই সময় নৌবিমা পত্র করা হয় হচ্ছে জাহাজের উপর, ঠিক আছে, অর্থাৎ নৌযানের উপর। তার মানে যাত্রা নৌবিমা পত্র সাধারণত নেওয়া হয় হচ্ছে পণ্য দ্রব্যের উপর, অর্থাৎ জাহাজে অবস্থিত পণ্য দ্রব্যের উপর, এবং সময় নৌবিমা পত্র গ্রহণ করা হয় নৌযানের উপর অর্থাৎ জাহাজের উপর। ঠিক আছে, তারপর 3 নাম্বার হচ্ছে মিশ্র নৌবিমা পত্র। মিশ্র নৌবিমা পত্র কি? মিশ্র নৌবিমা পত্র হচ্ছে এই যাত্রা নৌবিমা পত্র এবং সময় নৌবিমা পত্র, এই দুইটা বিমা পত্রের যে সীমাবদ্ধতাটা আছে সেই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে একটা মিক্সড যে পলিসিটা, সেই মিক্সড পলিসিটাকে কি বলা হয়, মিশ্র বিমা পত্র। অর্থাৎ মিশ্র বিমা পত্রের মধ্যে যাত্রা নৌবিমা পত্রের ফিচারও বিদ্যমান, আবার সময় নৌবিমা পত্রের ফিচারও বিদ্যমান, অর্থাৎ দুই ধরনের বীমার বৈশিষ্ট্য মিলে এই মিশ্র নৌবিমা পত্র গঠন করা হয়েছে। ঠিক আছে, তো তাহলে মিশ্র নৌবিমা পত্রে মূলত কি করা হয়, মিশ্র নৌবিমা পত্রে যাত্রা পথের উপরও বীমা করা হয় আবার নির্দিষ্ট সময়ের উপরও বীমা করা হয়। যেমন এইভাবে বলা থাকতে পারে যে ইন্ডিয়া থেকে বাংলাদেশ, ঠিক আছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশ একটা জাহাজ আসবে, সে একটা নির্দিষ্ট নৌরুট ব্যবহার করবে, অর্থাৎ নির্দিষ্ট একটা নৌপথের কথা বলা থাকবে যে এই নৌপথ দিয়ে আসতে হবে এবং
নির্দিষ্ট একটা টাইমের কথা বলা থাকবে, যেমন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাসের মধ্যে যদি এই নির্দিষ্ট রোড দিয়ে আসার সময় জাহাজটি বা জাহাজে অবস্থিত পণ্যদ্রব্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে নৌ বিমাপত্রের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা হবে। তাহলে ওই ধরনের নৌ বিমাপত্র কি বলা হবে? ওই ধরনের নৌ বিমাপত্রকে বলা হবে হচ্ছে মিশ্র নৌ বিমাপত্র। ঠিক আছে, অর্থাৎ মিশ্র নৌ বিমাপত্রে পণ্যদ্রব্য এবং জাহাজ উভয়ের উপরেই মিশ্র নৌ বিমাপত্রের মাধ্যমে বীমা করা হয়। তারপর 4 নাম্বার হচ্ছে ভাসমান নৌ বিমাপত্র। ভাসমান নৌ বিমাপত্র কি? ভাসমান নৌ বিমাপত্রের মাধ্যমে মূলত একাধিক জাহাজের জন্য যখন একটি বিমাপত্র গ্রহণ করা হয় তখন সেই নৌ বিমাপত্র কি বলা হয়? ভাসমান নৌ বিমাপত্র। ঠিক আছে, অর্থাৎ যেমন একটা মালিকের আন্ডারে দেখা যেতে পারে একাধিক জাহাজ থাকতে পারে। ঠিক আছে, একটা মালিকের আন্ডারে একাধিক জাহাজ থাকতে পারে, বা একটা সংগঠনের আন্ডারে একাধিক জাহাজ থাকতে পারে। তো সংগঠনটা বা মালিক, ঠিক আছে, সংগঠন বা একক মালিক তিনি কি করবেন? তিনি তার প্রত্যেকটা জাহাজের জন্য আলাদা আলাদা করে বীমা পলিসি না নিয়ে তিনি সবগুলো জাহাজের জন্য একটা বীমা পলিসি গ্রহণ করবেন। তো সবগুলো জাহাজের জন্য যখন একটা বীমা পলিসি গ্রহণ করবেন, সেই বীমা পলিসিটাকে কি বলা হবে? ভাসমান নৌ বিমাপত্র। ওকে, তাহলে ভাসমান নৌ বিমাপত্র গেল। এরপর হচ্ছে মূল্যায়িত নৌ বিমাপত্র। মূল্যায়িত নৌ বিমাপত্র কি? যে নৌ বিমাপত্রে মূলত বীমা চুক্তি সম্পাদনের সময় বীমাকৃত অর্থের পরিমাণ কতটুকু, অর্থাৎ কতটুকু অঙ্কের জন্য বা কতটুকু টাকার জন্য বীমা করা হচ্ছে, এই টাকার পরিমাণটা যখন বীমা চুক্তি সম্পাদনের সময় নির্ধারণ করা হবে। ঠিক আছে, মানে ধরেন একটা নৌযান নির্দিষ্ট পথে চলাচল করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হলো। তো এই ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের পরিমাণ কতটুকু হবে? ক্ষতিপূরণের পরিমাণ যদি বীমা চুক্তির সময়, অর্থাৎ বীমা চুক্তিটা যখন সম্পাদন করা হয়েছে তখনই যদি ক্ষতির পরিমাণটা, অর্থাৎ কতটুকু ক্ষতিপূরণ বীমা কোম্পানি দিবে, সেই অঙ্কটা যদি তখনই নির্ধারণ করা হয়, তাহলে ওই ধরনের বীমাপত্র কি বলা হচ্ছে? ওই ধরনের বীমাপত্রকে বলা হচ্ছে মূল্যায়িত নৌ বীমাপত্র। অর্থাৎ এই ধরনের নৌ বীমাপত্রের মাধ্যমে একটা জাহাজ ক্ষতিগ্রস্ত হলে কতটুকু টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এটা আগে থেকে নির্ধারণ করা থাকে। অর্থাৎ জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে সেই টাকাটাই পরিশোধ করা হবে, এর থেকে কমও না তার থেকে বেশিও না। যেমন মূল্যায়িত নৌ বীমাপত্রে যদি 10 লক্ষ টাকার জন্য বীমাপত্র গ্রহণ করা হয়, অর্থাৎ যখন নৌ বীমাটা চুক্তিটা করা হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে, তখনই কি বলা থাকবে যে জাহাজের যদি ক্ষতি হয় তাহলে কি করা হবে? 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। ঠিক আছে, অর্থাৎ জাহাজের ক্ষতি হলে নির্দিষ্ট ওই বীমাকৃত বিষয়বস্তু বীমাকৃত ঘটনার দ্বারা, অর্থাৎ যে ঘটনাটা বীমাপত্রে উল্লেখ করা থাকবে সেই ঘটনার দ্বারা ক্ষতি হলে সাথে সাথে এই 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে। ঠিক আছে, তো এরকম যদি নির্দিষ্ট অ্যামাউন্ট বলা থাকে, অর্থাৎ বীমাকৃত অঙ্কটা, ঠিক আছে, বীমাকৃত অঙ্কের পরিমাণ যে কতটুকু টাকা ক্ষতিপূরণের জন্য বীমা করা হয়েছে, সেই অ্যামাউন্টটা যদি বীমাপত্রে আগে থেকে উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে ওই ধরনের নৌ বীমাপত্রকে বলা হচ্ছিল মূল্যায়িত নৌ বীমাপত্র। ওকে, আর অমূল্যায়িত নৌ বীমাপত্র তাহলে কি? অমূল্যায়িত নৌ বীমাপত্র হচ্ছে এই যে এই নির্দিষ্ট বীমাকৃত টাকার পরিমাণটা অমূল্যায়িত নৌ বীমাপত্রের ক্ষেত্রে থাকবে না। অর্থাৎ কতটুকু ক্ষতিপূরণ দেওয়া হবে, এই ক্ষতিপূরণের অ্যামাউন্টটা বা ক্ষতিপূরণের অঙ্কটা আগে থেকেই উল্লেখ করা থাকবে না। জাহাজ যদি বীমাকৃত ঘটনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তবে ক্ষতির পরিমাণ কতটুকু হয়েছে সেটাকে বীমা কোম্পানি মূল্যায়ন করবে। সেটা মূল্যায়ন করার পর যতটুকু ক্ষতি হয়েছে সেটাকে কিভাবে পরিশোধ করা হবে, সম্পূর্ণ পরিশোধ করা হবে নাকি আংশিক পরিশোধ করা হবে, এটা সিদ্ধান্ত নেয়ার পরে কি করবে? সেই সিদ্ধান্ত নেয়ার পর বীমা কোম্পানি ক্ষতিপূরণের টাকাটা প্রদান করবে। ঠিক আছে, যেমন যিনি বীমা গ্রহীতা তিনি যদি তার সমুদ্র জাহাজের উপর, অর্থাৎ সম্পূর্ণ অংশের জন্য যদি নৌ বীমাপত্র করেন, তাহলে বীমা কোম্পানি তখন কি করবে? যতটুকু ক্ষতি হয়েছে তার সম্পূর্ণের জন্য ক্ষতিপূরণ প্রদান করবে। আবার যদি আংশিক বীমাপত্র গ্রহণ করে থাকে বীমা গ্রহীতা, তাহলে বীমাকারী কোম্পানি সেই ক্ষেত্রে যতটুকু ক্ষতি হয়েছে সেখান থেকে আনুপাতিক হারে কি করবে? ক্ষতিপূরণ প্রদান করবে। ঠিক আছে, তো তাহলে এই অমূল্যায়িত নৌ বীমাপত্রে আগে থেকে বলা থাকে না যে বীমা ক্ষতিপূরণের অ্যামাউন্টটা কতটুকু হবে, এটা আগে থেকেই বলা থাকে না। যখন ক্ষতি হয়
সেই ক্ষতির পরিমাণটা আগে যাচাই করা হয় যে কতটুকু টাকার ক্ষতি হয়েছে। কতটুকু টাকার ক্ষতি হয়েছে সেটা যাচাই করার পর বীমা কোম্পানি দেখে যে যিনি বীমা ক্রেতা তিনি কি সম্পূর্ণ জাহাজের উপর বীমা করেছে নাকি সম্পূর্ণ সম্পদের উপর বা সম্পূর্ণ জাহাজের আংশিক অংশের জন্য বীমা করেছে, সেটার উপর নির্ধারণ করে মূলত ক্ষতিপূরণ প্রদান করা হয়। অর্থাৎ সহজ কথায় ক্ষতিপূরণের টাকাটা কতটুকু হবে এটা যখন ক্ষতি হওয়ার পরে নির্ধারণ করা হয় সেই বীমাপত্রকে কি বলা হয়? অমূল্যায়িত নৌবীমাপত্র বলা হয়। ওকে, তারপর হচ্ছে ছাউনি নৌবীমাপত্র। ছাউনি নৌবীমাপত্র কি? ছাউনি নৌবীমাপত্র হচ্ছে নির্দিষ্ট ভৌগোলিক সীমানা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নৌযান ক্ষতিগ্রস্ত হয় তার জন্য যে বীমা পলিসি গ্রহণ করা হয় সেই বীমা পলিসিকে কি বলা হয়? ছাউনি নৌবীমাপত্র। অর্থাৎ ছাউনি নৌবীমাপত্রের মাধ্যমে মূলত নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ভৌগোলিক সীমানা এই দুইটা জিনিস উল্লেখ করা থাকে। অর্থাৎ নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বলা যেতে পারে যে জাহাজটা যখন ধরেন ইউরোপের অঞ্চলগুলো পাড়ি দিবে, ঠিক আছে, এই একটা ভৌগোলিক সীমানা যে ইউরোপের অঞ্চলগুলো পাড়ি দেওয়ার সময় জাহাজ যদি ক্ষতিগ্রস্ত হয় অথবা জাহাজটা যদি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে যদি ইউরোপ অঞ্চলে চলাচলের সময় ক্ষতিগ্রস্ত হয় তাহলে নৌ বীমার মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা হবে। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে জানুয়ারি থেকে জুলাই সময়ের কথা উল্লেখ আছে, আরেকটা হচ্ছে নির্দিষ্ট ভৌগোলিক সীমানা, সেটা কি ইউরোপের আশেপাশের অঞ্চল দিয়ে যখন চলাচল করবে। এখন হতে পারে যে জাহাজটা জানুয়ারি থেকে জুলাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়া মহাদেশের দিকে এসে, ঠিক আছে, সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার টাইম অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই জাহাজটা ইউরোপের অঞ্চলে ছিল না, তাহলে তখন কিন্তু ক্ষতিপূরণের অর্থটা প্রদান করা হবে। মূলত ছাউনি নৌবীমাপত্রের মাধ্যমে নির্দিষ্ট ভৌগোলিক সীমানা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জাহাজটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে যে বীমাপত্রের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা হয় সেই বীমাপত্রকে কি বলা হয়? সেই বীমাপত্রকে বলা হয় হচ্ছে ছাউনি নৌবীমাপত্র। ক্লিয়ার? অর্থাৎ এটাকে এভাবে বলা যেতে পারে যে নির্দিষ্ট ভৌগোলিক সীমানা এবং নির্দিষ্ট সময় জানুয়ারি থেকে জুলাই এটার মাঝখানে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলেও ক্ষতিপূরণ দেয়া হবে। আবার হচ্ছে নির্দিষ্ট ভৌগোলিক সীমানা অর্থাৎ ইউরোপের অঞ্চলগুলোতে ক্ষতিগ্রস্ত হলেও কি দেয়া হবে? তাকে ক্ষতিপূরণ দেয়া হবে, ঠিক আছে। অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই মাসে সে যদি এশিয়াতে থাকে তাও ক্ষতিপূরণ দেয়া হবে, আবার যদি ইউরোপে থাকে এবং সেটা যদি জানুয়ারি থেকে জুলাই না হয় সেই ক্ষেত্রেও কি করা হবে? সেই ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেয়া হবে, নো প্রবলেম। ওকে, তারপর 8 নাম্বার হচ্ছে একক বা একাধিক জাহাজ বীমাপত্র। একক বা একাধিক জাহাজ বীমাপত্র কি? বীমা গ্রহীতা যদি একটি বীমাপত্রের আন্ডারে একটি মাত্র জাহাজের জন্য বীমা গ্রহণ করে তাহলে সেটাকে কি বলা হয়? তাহলে সেটাকে একক বীমাপত্র বলা হয়। অর্থাৎ একটা জাহাজের জন্য একটা বীমাপত্র গ্রহণ করা হলে সেই বীমাপত্রটি কি বলা হবে? একক বীমাপত্র বলা হবে। আর যদি একাধিক জাহাজের জন্য একটা বীমাপত্র গ্রহণ করা হয় তাহলে সেই বীমাপত্রটি কি বলা হবে? একাধিক জাহাজ বীমাপত্র। ওকে, তার মানে হচ্ছে একটা বীমাপত্রের ভেতর যদি একটার বেশি একাধিক জাহাজকে ইনক্লুড করা হয় তখন সেটা হচ্ছে একাধিক জাহাজ বীমাপত্র। আবার একটা বীমাপত্রে যদি শুধুমাত্র একটা জাহাজকে ইনক্লুড করা হয় তাহলে সেটা একক জাহাজ বীমাপত্র। ওকে, এখন আমরা দেখব আরো কিছু ধরনের নৌ বীমাপত্র। এর মধ্যে পরবর্তীতে রয়েছে অবরোধ বীমাপত্র। অবরোধ বীমাপত্র কি? কোনো কারণে যদি জাহাজের পণ্যদ্রব্য নৌবন্দরে অবস্থানকালীন সময় অবরুদ্ধ হয়ে যায়। কিভাবে অবরুদ্ধ হয়? যেমন রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বা অন্য কোনো কারণে নৌবন্দরে অবস্থানকালীন সময়ে জাহাজে অবস্থিত পণ্যদ্রব্য বা জাহাজ দেখা যেতে পারে নৌবন্দরে অবরুদ্ধ হয়ে যেতে পারে। সেটা হতে পারে যে এমন দেশে জাহাজটা অবস্থান করতেছে সেই দেশের সাথে জাহাজটা যে গন্তব্যে যাবে সেই গন্তব্য দেশে একটা শত্রু ভাবাপন্ন সম্পর্ক, তো সেই কারণে কিন্তু জাহাজটা অবরুদ্ধ বা জাহাজকে অবরোধ ঘোষণা করতে পারে, ঠিক আছে। তো যখন অবরোধ ঘোষণা করা হয় একটা জাহাজের উপর মূলত সেই জাহাজে অবস্থিত যে পণ্যদ্রব্যগুলো সেগুলো কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হয়ে যায়। যেমন পণ্যদ্রব্যগুলো যদি পচনশীল হয় তাহলে দেখা যেতে পারে জাহাজটা যদি অনেক দিন ধরে অবরুদ্ধ থাকে তাহলে উক্ত পণ্যদ্রব্যগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ওকে, তো অবরোধ বীমাপত্রের মাধ্যমে মূলত
এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা বা অন্য যে কোনো কারণে জাহাজ যদি কোনো নৌবন্দরে অবরুদ্ধ হয়ে যায় এবং সেই অবরোধের কারণে যদি পণ্যদ্রব্যের ক্ষতি হয়, তাহলে যে বিমাপত্র দ্বারা সেই পণ্যদ্রব্যের ক্ষতিপূরণ প্রদান করা হয় সেই বিমাপত্রকে কি বলা হয়? অবরোধ বিমাপত্র। তো এই অবরোধ বিমাপত্র শুধুমাত্র নৌপথকেই বা নৌপথের ঝুঁকিকে অন্তর্ভুক্ত করে না, এই অবরোধ বিমাপত্র স্থলপথের ঝুঁকিকেও অন্তর্ভুক্ত করে। কিভাবে স্থলপথের ঝুঁকিকে অন্তর্ভুক্ত করে? যেমন জাহাজটা যদি বন্দরে আটকা থাকে, অর্থাৎ বন্দরে অবরুদ্ধ থাকে, তাহলে পণ্যদ্রব্যটা তখন জাহাজের উপরই। আবার দেখা গেল যে পণ্যদ্রব্যটা জাহাজ থেকে খালাস করার পর মালিক যিনি, ঠিক আছে, অর্থাৎ পণ্যদ্রব্যের যিনি মালিক, তার গুদামে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে, ঠিক আছে, অর্থাৎ জাহাজ থেকে মালিকের গোডাউন এখানে নিয়ে যাওয়ার মধ্যে যে পথিমধ্যে যে পথিমধ্যে যদি কোনো কারণে উক্ত পণ্যদ্রব্য রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অবরোধের শিকার হয়, তার ফলে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ প্রদান করে থাকে বীমা কোম্পানি। ওকে, এভাবে মূলত অবরোধ বিমাপত্র শুধু নৌপথেই নয় বরঞ্চ স্থলপথের ঝুঁকিকেও অন্তর্ভুক্ত করে থাকে। এরপর হচ্ছে বৈদেশিক মুদ্রা বিমাপত্র। বৈদেশিক মুদ্রা বিমাপত্র মূলত আমদানি রপ্তানিকারী মূলত কি করে? একটা আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত থাকে, এবং আন্তর্জাতিক বাণিজ্যে আমরা কি জানি? অবশ্যই বিনিময় হার, বৈদেশিক বিনিময় হার সংযুক্ত থাকে, ঠিক আছে। অর্থাৎ একটা ভৌগোলিক সীমানার ব্যবসায়ী, অর্থাৎ যিনি আমদানিকারক, তিনি যখন অর্থটা পরিশোধ করেন, আমদানিকারক নিজের দেশের মুদ্রায় অর্থ পরিশোধ করেন এবং রপ্তানিকারক সেই অর্থটা আবার তার নিজের দেশের মুদ্রায় পেয়ে থাকেন। যেমন আমাদের দেশের আমদানিকারক তিনি যদি কোনো পণ্য আমদানি করেন ইউএসএ থেকে, তাহলে তিনি টাকা পণ্যের মূল্যটা কিভাবে পরিশোধ করবেন? পণ্যের মূল্য পরিশোধ করবেন টাকায়। আর যিনি রপ্তানিকারক, অর্থাৎ যিনি যুক্তরাষ্ট্রে আছেন, সেই রপ্তানিকারক কিন্তু আবার এই বিলটা পাবে কিভাবে? বিলটা পাবে ডলারে। তাহলে যে টাকা থেকে ডলারে কনভার্ট হলো, একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে কনভার্ট হলো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বৈদেশিক বিনিময়। তো এই বৈদেশিক বিনিময় হারটা, অর্থাৎ এক টাকার মূল্যটা ওই দেশের $1 মূল্য আমাদের দেশে কত, বা আমাদের দেশের 1 টাকার মূল্য ওই দেশে কতটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বৈদেশিক বিনিময় হার। তো আন্তর্জাতিক বাণিজ্যে যেহেতু বৈদেশিক বিনিময় হারটা সচরাচর প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, তো এই বৈদেশিক বিনিময় হার পরিবর্তন জনিত যে ঝুঁকিটা, দেখা গেল বৈদেশিক বিনিময় হার হঠাৎ করে, যেমন বৈদেশিক বিনিময় হার আমরা ধরলাম 1 টাকা সমান সমান সরি আমরা ধরতে পারি $1 সমান সমান 70 টাকা, ঠিক আছে, $1 সমান সমান বর্তমানে এখন আছে হচ্ছে 70 টাকা। তো যখন আমদানিকারক পণ্যটা আমদানি করছে তখন $1 সমান 70 টাকা ছিল, কিন্তু যখন দেখা গেছে অর্থটা পরিশোধ করবে, ঠিক আছে, 3 মাস পরে $1 সমান হয়ে গেছে হচ্ছে 80 টাকা। অর্থাৎ মাত্র 3 মাসের মধ্যে 10 টাকা বেড়ে গেছে। সে যত টাকা চুক্তি করেছিল তার থেকে কি হচ্ছে? তার থেকে বেশি টাকা আমদানিকারককে, মানে আমদানিকারক রপ্তানিকারককে পরিশোধ করবে, ঠিক আছে। এই যে বিনিময় হার পরিবর্তন জনিত যে ঝুঁকিটা, যে 10 টাকা বেশি পরিশোধ করতে হচ্ছে, মূলত এই ঝুঁকিটা হ্রাস করার জন্য যে বিমাপত্র গ্রহণ করা হয় সেই বিমাপত্রকে বলা হয় বৈদেশিক মুদ্রা বিমাপত্র। তো এই বৈদেশিক মুদ্রা বিমাপত্র নরমালি অন্য ধরনের বিমাপত্রের মতো মনে হলেও যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্যে সংযুক্ত, এইজন্য এটাকে নৌ বিমাপত্রের অভ্যন্তরীণই ধরা হয়, বা নৌ বিমাপত্রের একটা শ্রেণী বিভাগ হিসেবে এই বৈদেশিক মুদ্রা বিমাপত্রকে গণনা করা হয়। তারপর হচ্ছে জাহাজ নির্মাণ বিমাপত্র। একটা জাহাজ নির্মাণকালীন সময়, অর্থাৎ জাহাজটা যখন নির্মাণ করা হবে সেই নির্মাণকালীন সময়ে যদি নির্মাণকারী কোনোভাবে ঝুঁকির সম্মুখীন হন, সেই ঝুঁকির বিপরীতে যে বীমাটা করবেন জাহাজের মালিক অথবা জাহাজের নির্মাণকারী, ওকে, সেই বিমাপত্রকে বলা হয় হচ্ছে জাহাজ নির্মাণ বিমাপত্র। অর্থাৎ এই বিমাপত্রের মাধ্যমে জাহাজটা নির্মাণকালীন সময় যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদান করা হয়। তারপর হচ্ছে বন্দর ঝুঁকি বিমাপত্র। বন্দর ঝুঁকি বিমাপত্র কি? বন্দর ঝুঁকি বিমাপত্র হচ্ছে একটা জাহাজ যখন নৌবন্দরে অবস্থান করবে, কোনো কারণে নৌবন্দরে অবস্থানকালীন সময়ে জাহাজ বা জাহাজের পণ্যদ্রব্য যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যে বিমাপত্রের মাধ্যমে সেই ক্ষতিপূরণ প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে কি? বন্দর ঝুঁকি। অর্থাৎ জাহাজটা উৎস দেশ থেকে গন্তব্য দেশে পৌঁছানোর সময় যদি
কোনো বন্দরে অবস্থান করে, অর্থাৎ জাহাজ চলাচলের সময় যদি কোনো বন্দরে অবস্থান করে এবং এই বন্দরে অবস্থানকালীন সময় জাহাজের যদি কোনো ক্ষতি হয় অথবা জাহাজে অবস্থিত পণ্যের যদি কোনো ক্ষতি হয়, তাহলে যে বিমাপত্রের মাধ্যমে সেই ক্ষতিপূরণ প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে হলো বন্দর ঝুঁকি। তার মানে এই ধরনের ঝুঁকি অবশ্যই জাহাজ যে বন্দরে অবস্থান করবে ওই নির্দিষ্ট বন্দরের ঝুঁকির সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে, মানে হচ্ছে বন্দর ঝুঁকি বিমাপত্রের মাধ্যমে মূলত জাহাজ যতগুলো বন্দরে যাবে প্রত্যেকটা বন্দরে যদি জাহাজ ঝুঁকির সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে এই বন্দর ঝুঁকি বিমাপত্রের মাধ্যমে সেই ঝুঁকিগুলো মানে সেই ক্ষতিগুলো পূরণ করা হবে। তারপর হচ্ছে বৃহৎ ঝুঁকি বিমাপত্র। বৃহৎ ঝুঁকি বিমাপত্র কি? বৃহৎ ঝুঁকি বিমাপত্র হচ্ছে যদি কোনো জাহাজের বিমাকৃত অঙ্কের পরিমাণ অনেক বেশি হয়, অর্থাৎ অত্যাধিক বেশি হয়, যেটা একজন বিমাকারীর পক্ষে বহন করা সম্ভব না, তখন বিমাকারী কি করে? তখন বিমাকারী সেই বিমাটা অন্য আরেকটা বিমা কোম্পানির সাথে শেয়ার করে। ঠিক আছে, অর্থাৎ বৃহৎ যে ঝুঁকির পরিমাণটা সেটা বিমাকারী কোম্পানি একা না নিয়ে সেই দায়টা আবার অন্য আরেকটা কোম্পানির সাথে ভাগাভাগি করে না ঝুঁকির পরিমাণটা। ওকে, তো এই ধরনের বিমাপত্রকে বলা হয় হচ্ছে বৃহৎ ঝুঁকি বিমাপত্র, অর্থাৎ কোন বিমাপত্রের ঝুঁকিটা অনেক বেশি হলে যেটা একটা বিমাকারী কোম্পানির জন্য বহন করা একটা বিমাকারী কোম্পানির জন্য বহন করা কষ্টকর হয়ে দাঁড়ায়, তাহলে ওই ধরনের বিমাপত্রকে বলা হচ্ছে বৃহৎ ঝুঁকি বিমাপত্র। এবং বৃহৎ ঝুঁকি বিমাপত্রের ক্ষেত্রে অবশ্যই বিমাকারী কোম্পানি সেই বিমাকৃত বিষয়বস্তুটাকে অন্য আরেকটা কোম্পানির সাথে আবার বিমা করে। ঠিক আছে, এটাকে ওই যে আমরা কিছুটা পুনর্বিমার মতো বলা যেতে পারে। এরপর হচ্ছে দ্বৈত বা যুগ্ম বিমাপত্র। দ্বৈত বা যুগ্ম বিমাপত্র কি? এটা হচ্ছে বিমা গ্রহীতা যদি তার একটি জাহাজের জন্য একাধিক বিমাকারী কোম্পানির সাথে বিমা চুক্তি করেন। ঠিক আছে, অর্থাৎ যিনি বিমা গ্রহীতা তিনি তার বিমাকৃত বিষয়বস্তু হচ্ছে একটা। ঠিক আছে, যেমন তার একটা জাহাজের জন্য দেখা গেল দুইটা আলাদা আলাদা বিমা কোম্পানির সাথে বিমা করছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে হচ্ছে দ্বৈত বা যুগ্ম বিমাপত্র। তো এই দ্বৈত বা যুগ্ম বিমাপত্র মূলত যদি জাহাজের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে বিমাকারী কোম্পানিগুলো আনুপাতিক অংশগ্রহণের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করে থাকে। ঠিক আছে, আনুপাতিক অংশগ্রহণ আমরা আগে পড়ে এসেছিলাম যে কোনোভাবেই যেন ক্ষতির পরিমাণের থেকে বেশি ক্ষতিপূরণ বিমা গ্রহীতা না পেয়ে যায়। আর মূলত বিমা গ্রহীতা তখনই দ্বৈত বা যুগ্ম বিমাপত্র করে যখন তার বিমাকৃত বিষয়বস্তুর মূল্য অনেক বেশি হয়। ঠিক আছে, এবং সে একটা বিমা কোম্পানির সাথে বিমা করানোটা বিমা গ্রহীতা সেফ মনে করে না। সেক্ষেত্রে বিমা গ্রহীতা স্বেচ্ছায় আলাদা আলাদা প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে দুইটা আলাদা আলাদা কোম্পানির সাথে বিমা করতে পারে। সেটাকে কি বলা হবে? দ্বৈত বা যুগ্ম বিমা। ওকে, আর বৃহৎ ঝুঁকি বিমাপত্রের সাথে এটার পার্থক্য হচ্ছে বৃহৎ ঝুঁকি বিমাপত্র মূলত বিমাকারী কোম্পানি আবার নতুন করে আরেকটা বিমাকারী কোম্পানির সাথে বিমা করে। এই ক্ষেত্রে বিমা গ্রহীতার সাথে ওই দ্বিতীয় বিমাকারী কোম্পানির কোনো সম্পর্ক থাকে না। ওকে, তারপর হচ্ছে নামিক নৌ বিমাপত্র। নামিক নৌ বিমাপত্র মূলত সেই ধরনের নৌ বিমাপত্রকে বোঝানো হয় যে নৌ বিমাপত্রে জাহাজের নাম এবং জাহাজের মালিকের নাম উল্লেখ করা থাকে। অর্থাৎ যে বিমাপত্রে সহজ কথায় জাহাজের মালিকের নাম এবং জাহাজের নাম এই দুইটার নাম উল্লেখ করে যে বিমাপত্র গ্রহণ করা হয় সেই বিমাপত্রকে কি বলা হয়? নামিক নৌ বিমাপত্র। এরপর আমরা দেখব সর্বশেষ যে ধরনটা নৌ বিমাপত্র সেটা হচ্ছে উন্মুক্ত প্রতিরক্ষা বিমাপত্র বা কভার নোট। তো উন্মুক্ত প্রতিরক্ষা বিমাপত্র কি? এই ধরনের বিমাপত্র মূলত ওই সকল ব্যবসায়ের জন্য করা হয় যে সকল ব্যবসায়ীরা প্রতিনিয়ত আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত থাকেন, অর্থাৎ তারা এক বছরে বা একটা নির্দিষ্ট সময় তারা অসংখ্যবার পণ্য আমদানি রপ্তানি করে থাকেন বা পণ্য আনা নেওয়া করে থাকেন। তো প্রত্যেকবার আলাদা আলাদা করে নৌ বিমাপত্র গ্রহণ করার চাইতে তারা কি করেন? তারা সারা বছরে যত লেনদেন করে থাকেন বা সারা বছরে যতবার তারা আমদানি রপ্তানি করে থাকেন সেটা একটা বিমা পলিসির মাধ্যমে যখন সেটা ঝুঁকিটা হস্তান্তর করেন তখন সেই বিমাপত্রকে বলা হয় মূলত উন্মুক্ত প্রতিরক্ষা বিমাপত্র। ঠিক আছে, তো এই উন্মুক্ত প্রতিরক্ষা বিমাপত্র আবার দুই প্রকার। তো উন্মুক্ত প্রতিরক্ষা বিমাপত্রের দুইটা প্রকার হচ্ছে প্রথমত উন্মুক্ত কভার নোট, উন্মুক্ত
উন্মুক্ত কভার নোট, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে উন্মুক্ত বীমাপত্র। তো এই উন্মুক্ত কভার নোট আর উন্মুক্ত বীমাপত্রের মধ্যে পার্থক্য হচ্ছে যে ব্যবসায়ী উন্মুক্ত কভার নোটের ক্ষেত্রে ব্যবসায়ী যতবার পণ্য আমদানি রপ্তানি করেন, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা চালানের সাথে যত টাকার পণ্য সে আমদানি করতেছে বা যত টাকা পণ্য সে রপ্তানি করতেছে, সেই টাকার পরিমাণ এবং অন্যান্য দলিলপত্র সবগুলো সেই চালানের সাথে একসাথে করে প্রত্যেকবার চালানের পর সেটা বীমাকারীর নিকট প্রেরণ করে। অর্থাৎ চালানের রসিদটা আর হচ্ছে চালানের রসিদের সাথে আনুষঙ্গিক যে দলিলপত্র সবগুলো একসাথে করে প্রত্যেকবার প্রতি চালান শেষে সেই দলিলগুলো একসাথে বীমাকারীর নিকট প্রেরণ করে, এবং বীমাকারী সেই দলিলগুলো পাওয়ার পর প্রত্যেক চালানের শেষে আলাদা করে বীমাপত্র প্রস্তুত করে। অর্থাৎ একটা করে চালান শেষ হয়, একটা করে বীমাপত্র প্রস্তুত করা হয় এবং বীমা প্রিমিয়াম পরিশোধ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে উন্মুক্ত কভার নোটের ক্ষেত্রে, অর্থাৎ যতবার চালান ততবার বীমাপত্র। আর উন্মুক্ত বীমাপত্র হচ্ছে এই ক্ষেত্রে ব্যবসায়ী তার একটা নির্দিষ্ট সময়ে যতবার লেনদেন করেছে, অর্থাৎ যতবার সে পণ্য আমদানি রপ্তানি করেছে, সেই প্রত্যেকবারের চালান এবং আলাদা আলাদা আনুষঙ্গিক যে দলিলপত্র সেগুলো প্রত্যেকবার শেষে বা প্রত্যেক চালানের শেষে চালান এবং দলিলপত্র দুইটা একসাথে কি করে, একসাথে বীমাকারী কোম্পানির নিকট প্রেরণ করে। তো বীমাকারী এই চালান এবং দলিলপত্র পাওয়ার পর সাথে সাথে বীমাপত্র ইস্যু করে না। সে কি করে, একটা নির্দিষ্ট সময় যতগুলো চালান এবং যতগুলো দলিলপত্র থাকে সবগুলো আগে সংগ্রহ করে একটা বীমা পলিসির আন্ডারে বা একটা বীমা পলিসির মাধ্যমে সেই নির্দিষ্ট সময়ে সমস্ত লেনদেনকে বা সমস্ত চালানকে অন্তর্ভুক্ত করার পর সেই নির্দিষ্ট সময় শেষে, অর্থাৎ যে সময়ের পর মানে হচ্ছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো চালান হয় ততগুলো চালান নির্দিষ্ট সময় শেষে চালান বাবদ চালানের মূল্য কতটুকু হয়েছে, অর্থাৎ টোটাল লেনদেনের পরিমাণ কতটুকু হয়েছে সেটার উপর নির্ভর করে বীমার পরিমাণ অর্থাৎ বীমাকৃত অঙ্কের পরিমাণ এবং বীমা প্রিমিয়াম এই দুইটা নির্ধারণ করা হয়। অর্থাৎ উন্মুক্ত বীমাপত্রের ক্ষেত্রে মূলত চালান একটা নির্দিষ্ট সময় অসংখ্যবার হতে পারে, প্রত্যেকবারে চালানের রসিদ এবং আনুষঙ্গিক দলিলপত্র সবগুলো প্রত্যেকবার চালানের শেষে কি করতে হয়, বীমাকারীর নিকট প্রেরণ করতে হয়। বীমাকারী সেইগুলো নিয়ে উন্মুক্ত কভার নোটের মতো সাথে সাথে বীমাপত্র ইস্যু না করে আগে থেকে বীমাপত্র ইস্যু করাটাকে জাস্ট মেয়াদ শেষে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো চালান হবে সেগুলো কাউন্ট করে সেগুলোর টোটাল অ্যামাউন্টটা কাউন্ট করে বীমাকারী কোম্পানি মেয়াদ শেষে বীমাকৃত অঙ্কের পরিমাণটা নির্ধারণ করে এবং সাথে সাথে বীমা প্রিমিয়ামের যে পরিমাণটা সেই বীমা প্রিমিয়ামের পরিমাণটাও কি করে ফেলে, সমন্বয় করে ফেলে, কখন, মেয়াদ শেষে। ওকে, তো এটাকে বলা হবে হচ্ছে উন্মুক্ত বীমাপত্র। তাহলে এই ছিল হচ্ছে নৌ বীমাপত্রের শ্রেণী বিভাগ, অর্থাৎ নৌ বীমাপত্র কত প্রকার, কি কি রকম হতে পারে, আমরা সেইগুলো নিয়ে এখানে আলোচনা করলাম।